আন্দোলনে আমার 4টা গুলি লেগেছে। জুলাই নিয়ে কোনো তালবাহানা, কোনো হিপোক্রেসি, এটা আমি বরদাস্ত করতে পারি না। রাশেদ সাহেবকে নিয়ে আমি দু একটি কথা বলতে চাই। জামাত ইসলামীকে উনি যেইভাবে তুলোধনা করেন, যেভাবে অপমান করে কথা বলেন, আসলে জুলাই নিয়ে যখন কথা হয় তখন আমার মধ্যে আলাদা একটা ইমোশন, একটা পেইন, একটা কষ্ট তৈরি হয়। কারণ হচ্ছে এই যে এই জুলাই আন্দোলনে আমার 4টা গুলি লেগেছে। আমি মাঠে ছিলাম, আমি ভূমিকা রেখেছি, আমার সন্তানরা মাঠে ছিল। আমি অত্যন্ত ভয়াবহ এবং খুব মাঠের তিক্ত অভিজ্ঞতা, যে কোনো মুহূর্তে জীবন যেতে পারে, যে কোনো মুহূর্তে লাশ হয়ে যেতে পারি, এটা আমি চোখে একেবারেই সামনাসামনি রাজসাক্ষী ছিলাম। যার ফলে জুলাই নিয়ে কোনো তালবাহানা, কোনো হিপোক্রেসি, এটা আমি বরদাস্ত করতে পারি না। আমি অত্যন্ত বিনয়ের সাথে এবং সম্মানের সাথে আমি আমাদের সম্মানিত মেজর সাহেবকে যেটা কথাটা বলেছেন যে আবু সাইদ কে নামটা আমাদের জাতীয় জুলাই প্রোগ্রামে আসে নাই। আমাকে যদি কেউ প্রশ্ন করে যে আপনার বাবার নাম কি, আমি কি সেটা বলতে পারবো না? সেটা এখানে তো আবু সাইদের নামই যদি না থাকে, জুলাই এখানে বলতে কোনো শব্দই থাকে না। কারণ জুলাই সংগঠিত হয়েছে আবু সাইদের এই 2টা হাত এভাবে দিয়ে আত্মত্যাগের থেকে শুরু হয়েছে জুলাইয়ের বিপ্লব, এবং ওখান থেকে শুরু হয়েছে উৎসাহ, অনুপ্রেরণা আমার বাংলাদেশের, আমাদের সন্তানেরা পেয়েছে, জীবন দিয়েছে, জুলাই হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। আমি এখানে স্পষ্ট করে প্রতিবাদ করছি এবং আমি মেনে নিতে পারি না, এবং দেশের মানুষও এটা মেনে নিতে পারে নাই। সেটা হলো যে আবু সাইদ নামটা যে কারণে ওখানে আনে নাই ডকুমেন্টারিতে, এটা অত্যন্ত এখানে কৌশলের সাথে তাকে এখানে একটা হিপোক্রেসি করা হয়েছে, তাকে এখানে গোপন করা হয়েছে। কারণটা কি? কারণ হচ্ছে যে আবু সাইদ ইসলামী ছাত্র শিবির করে, আমরা জানি, আমরা পত্রিকা পেয়েছি। আদৌ করে কিনা তা আমি জানি না। তা যে ছেলেটা জীবন দিয়েছে, এটা তো সত্য, এটা তো প্রকাশ করতে হবে। সে শিবির করে না, সে ছাত্র দল করে না, সাধারণ ছাত্র, এটা তো দেখার বিষয় না। তো যতদিন পর্যন্ত আমাদের চিন্তা ভাবনা, আমাদের মগজ, আমাদের ডিসিশন গুলো, আমাদের ভাবনাগুলো যখন নিরপেক্ষ না হবে, ততদিন পর্যন্ত আমরা তো এই দেশের জন্য ভালো কিছু করতে পারবো না। আর যারা এই ডিসিশন মেকার, তারা তো ভালো কিছু দেশের মানুষকে উপহার দিতে পারবে না। সাগর ভাই, অত্যন্ত দুঃখের সাথে আমি বলি যে একজন সাবেক উপদেষ্টা মাহফুজ, তিনি এই ইদানিং কয়েকদিন আগে বলেছেন যে এক দফা যে এইটা সাদিক কায়েম লিখেছেন। তা সাদিক কায়েম শিবির করে, এজন্য কি কথাটা বলা যাবে না? আপনি নিরপেক্ষ হতে পারবেন না? আমরা সরকারে আছি, আমাদের মেন্টালিটি যদি এত ছোট হয়, এত সংকুচিত হয়, এত কনজাস্ট হয়, তাহলে আমরা এই দেশ নিয়ে কি করব? আমরা দেশ নিয়ে কি ভাববো? আমাদের এই দেশের উন্নয়ন, আমরা দেশের মানুষ নিয়ে আমরা যে ভাববো, সেটা আমরা কিভাবে আমরা বিশ্বাস করতে পারি? সেখানে আমরা শুনতে পাই যে এই এক দফার দাবিদার অন্য কাউকে করা হচ্ছে। আমি রাশেদ ভাইকে নিয়ে, আমার প্রিয় একজন ভাই, অত্যন্ত খুশি হয়েছি যে আমি আজকে তার সাথে বসতে পেরেছি এবং নিজেকে খুব ধন্য মনে করছি। ডক্টর ফয়জুল্লাহ ভাই, ডক্টর ফয়জুল্লাহ ভাই বাংলাদেশের একটি সংগ্রামের নাম। ডক্টর ফয়জুল্লাহ ভাই আজকে যে বাংলাদেশ যে স্বাধীন হয়েছে, এর নেপথ্যে যে কাজ করেছে, এটা গ্রামের, পল্লী গ্রামের 4 দোকান থেকে এটা সাক্ষ্য দেবে। সে যে যেমন কুকুর তেমন মুগুরটাই ডক্টর ফয়জুল্লাহ ভাই বাহির থেকে দিয়েছিলেন। ভাই, আমি রাশেদ সাহেবকে নিয়ে আমি দু একটি কথা বলতে চাই। একজন ব্যক্তিকে নিয়ে এত কথা, আমি রাশেদ সাহেবকে নিয়ে একটা কথা না বললেই হয় না। ভাই, আপনার চেহারা আমার চেহারা এক না।
আপনার মানে বলার স্টাইল আর আমার বলার স্টাইল কিন্তু এক না। আপনি অনেক সুন্দরভাবে বলেছেন, কিন্তু আমার মনে হয় যে উনি যে বাংলাদেশ জামাত ইসলামীকে উনি যেইভাবে তুলোধনা করেন, যেভাবে অপমান করে কথা বলেন, এদেশের সম্মানিত বিজ্ঞ যারা রাজনীতিবিদ তাদেরকে নিয়ে যেভাবে অপমানজনক কথাবার্তা বলেন, যে ভাষা, যে ল্যাঙ্গুয়েজগুলো উনি ইউজ করেন, এই ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারলেই, এইভাবে মানুষকে অপমান করতে পারলেই, আর চাটাচাটি শব্দটা না হ্যাঁ আমি বললাম, আমি এটা করলেই যদি পজিশন ডেভেলপ হয়, দেশ পরিচালনার, হ্যাঁ, যদি তার তালিকায় যদি তার নাম আসে, দেশ পরিচালনার দায়িত্ব যদি তার হাতে যায়, তাহলে আমি হতাশ হই যে এই দেশ, এই সরকার দেশকে কি দেবে, জনগণের জন্য তারা কি করতে পারবে, আমি হতাশ হয়ে যাই। ভাইয়া, সাগর ভাই, আমাদের প্রাইম মিনিস্টার দেশে যখন আসলেন উনি বললেন আই হ্যাভ এ প্ল্যান। আমি ব্যক্তিগতভাবে খুব আশান্বিত হয়েছিলাম যে দীর্ঘদিন উনি লন্ডনে ছিলেন, নিশ্চয়ই উনি একজন পলিসি মেকার হিসেবে নিশ্চয়ই বাংলাদেশের জন্য উনি ভালো কিছু উনি দেখাবেন, উনি ভালো কিছু উনি শিখে এসেছেন এবং বাংলাদেশের জন্য উনি ভালো কিছু করবেন। কিন্তু যখন আমি দেখি নিজের স্ত্রীর, ওনার স্ত্রী ওনার মাথার মধ্যে, তখন আমি দেখি ওনার মাথা ভরা যদি ওনার স্ত্রীর ভালোবাসা থাকে, তাহলে জনগণ কোথায়? তাহলে জনগণ কোথায়? ভালোবাসা, ঘরের ভালোবাসা থাকলে তো জনগণের জন্য ভালোবাসা না, ঘরের ভালোবাসা ঘরে রাখাই ভালো, এটা পাবলিকের। ঘরের ভালোবাসা ঠিক আছে, আমি আপনার কথা যদি মেনেও নেই, তা উনি চাঁদাবাজ বন্ধ করবেন না কেন? সে নিয়ে প্রশ্ন থাকতে পারে ঘরের না, প্রশ্ন তো আমি করছি। চাঁদাবাজ আজকে চাঁদার জন্য আজকে মাফ করবেন, ল্যাঙ্গুয়েজটা আমার ইউজ করতে হয় যে কোনো একটা প্রাইভেট কোম্পানির এমডির উনি বিচিতে বেদরে আজকে চাঁদা নিতে হবে আমাদের। আর নয় নাই বললাম, এ দেশের আইন শৃঙ্খলা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য, আপনি সবজি কিনতে গেলে আপনি কিভাবে একজন রিক্সাওয়ালা, একজন ঠেলাওয়ালা, এই দেশের সাধারণ মানুষ, কৃষক, একজন সবজি কিনতে গেলে তার আয়ের সব শেষ হয়ে যায়, আর চাল কেনা, ডাল কেনা তো দূরের কথা। তাহলে আমাদের যারা সরকারে আছেন তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য, তারা দাম কমানোর কোনো তাদের কোনো এখানে কোনো তাদের আন্তরিকতা নাই, নজর নাই। গ্যাস নাই, পর্যাপ্ত গ্যাস সাপ্লাইয়ের কোনো নজর নাই। চাঁদার কারণে বিএনপি যেইভাবে ডুবে যাচ্ছে, এটা বিএনপি উপলব্ধি করতে পারে না, সরকার উপলব্ধি করতে পারে না, এ ব্যাপারে কোনো নজর নাই। কিন্তু দেশ সফলতা আপনি দেখতে পাচ্ছেন না। সফলতা তো দেখার, তো আপনি দেখান কোথায় সফলতা আছে। দেখতে পাচ্ছি এই দেশে এখন কোনো ধরনের গুম নাই, খুন নাই, তারপরে অন্য কোনো রাজনৈতিক সম্পর্ক না, খুন নাই এটা বলা যাবে না, যথেষ্ট খুনের ইতিহাস আছে। হ্যাঁ, গুম নাই, 5 মাস তো হলো, আমরা সামনে অপেক্ষায় আছি যেন এটা পুনরাবৃত্তি না ঘটে, এটা আমরা অপেক্ষায় রইলাম। আর আপনার কথাই যাতে ফলে ইনশাআল্লাহ, সেটাই আমরা দেখতে চাচ্ছি, সেটাই ফলুক, আল্লাহর কাছে দোয়া করছি। কারণ গুমের ইতিহাসে তো আমরা জানি আসলে গুমের কমপ্লিকেশন গুলো কত কঠিন হতে পারে এই দেশে। তো আমি পরিশেষে যে কথাটা বলবো, সেটা বলতে চাই, সেটা হচ্ছে এদেশের মানুষ ভোট নিয়ে বিতর্ক আছে, নির্বাচন নিয়ে বিতর্ক আছে, যেভাবেই হোক সরকার ক্ষমতায় আছেন। আমরা চাই অতি দ্রুত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে হবে। এর জন্য তাদেরকে উদ্যোগ নিতে হবে। এই দেশের ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছেন না, হ্যাঁ, চাঁদা দিতে হলে ব্যবসার কোনো সুযোগ নেই, স্বাধীনভাবে ব্যবসা করতে হবে। এই চাঁদাবাজদেরকে দমন করতে হবে, এবং এই চাঁদাবাজদের দমন করতে হবে নিজের দলের প্রয়োজনেই। জি, দেশের মানুষ যাতে সুখ এবং শান্তিতে বসবাস করতে পারে, এ ব্যাপারে সরকারকে মনোনিবেশ করতে হবে। ধন্যবাদ মাসুদুর রহমান বলছি। জি, ধন্যবাদ। দর্শক, আপনারা প্রথম পর্বের আমরা যখন কথা বললাম বাংলাদেশের আভ্যন্তরীণ সরকারের ব্যর্থতা, সফলতা এবং আমাদের জুলাইয়ের যে অর্জন, সেটি নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে, সে নিয়ে সবার মন্তব্য আপনাদের কেমন লেগেছে সে নিয়ে আপনার মন্তব্য বক্সে আপনাদের মতামত জানাবেন। আমি ভারত এবং শেখ হাসিনার একটা বড় ফ্যাক্টর জানাবো। ভারতকে অনুরোধ করার পরেও আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনাকে সেখান থেকে মিডিয়া ব্যবহার করতে দেওয়া হয়েছে, এবং সেখানে খুব কি বলবো এটাকে, খুব সাহসের সাথেই শেখ হাসিনা অনেক তুষ্টির সাথেই
আগামী ডিসেম্বরে ফিরে আসবেন বলে তিনি ঘোষণা দিয়েছেন। তার নেতা কর্মীদেরকে তিনি আহ্বান করেছেন যারা প্রস্তুত থাকে। এই ধরনের অবস্থাটাকে আপনি কিভাবে দেখেন? এখানে এই সুযোগটা কি আসলে সে পাচ্ছে, নাকি আমাদের দেশ থেকে কোনো ধরনের সুযোগ দেওয়া হচ্ছে? আপনার কাছে শুনতে চাই। আবার প্রেসিডেন্ট নির্বাচন সামনে, এই প্রেসিডেন্ট হওয়া না হওয়া একটা বিশাল তর্ক বিতর্কের জায়গা তৈরি করেছে, কারণ প্রেসিডেন্ট যিনি হবেন তিনি ডেফিনেটলি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আগামী বাংলাদেশের ভবিষ্যতে সার্বভৌমত্ব রক্ষায় পালন করবে। সেই জায়গাতে আসলে যাদের নাম শুনছেন, জানি না কতটুকু সঠিক ব্যাঠিক, তবু আপনার কোনো মূল্যায়ন যদি থাকে পরামর্শ।